দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রায় আপিল বিভাগে বহাল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন, জানালেন আইনমন্ত্রী। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে বিপর্যস্ত পার্বত্য অঞ্চল। বান্দরবান ও কক্সবাজারের 7 জনের প্রাণহানি। সাজেকে আটকে পড়া 150 জনকে উদ্ধার করেছে প্রশাসন। ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মাসব্যাপী বৃক্ষমেলা উদ্বোধনের পর ঘুরে দেখলেন সরকার প্রধান। আমরা অনেক গাছ অনেক কিছু কেটে ফেলার কারণে যেটি হচ্ছে সমস্যা, অনেক পোকামাকড় অনেক কিছু কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটাও পরিবেশের জন্য ক্ষতিকারক। জুলাইয়ের অর্জন সংরক্ষণে আইন করা প্রয়োজন। রাজধানীতে আলোচনা সভায় বললেন বক্তারা। নিহতদের মূল্যায়ন ও বিচার নিশ্চিত করার দাবি। আমাদের এই 7টা বিচার কেন হলো? কেন আমাদের সবার বিচার হলো না? আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে মাশহাদ শহরে লাখো মানুষ। দ্বিতীয় দিনের মতো ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা অব্যাহত। এবারে পুরো আয়োজন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা বাতিল করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত 4 বিচারপতির বেঞ্চ এ বিষয়ে করা আপিল খারিজ করে দেন। আইনজীবীরা বলছেন, এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা এবং গণভোট ফিরবে সংবিধানে। কোনো ধরনের বিতর্ক ছাড়াই দেশে বেশ কয়েকটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেয় সুপ্রিম কোর্ট। ওই রায়ের আলোকে 2011 সালে নবম জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এর মাধ্যমে বাতিল করা হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এছাড়া সংবিধানে আরও 54টি বিষয় সংযোজন বিয়োজন করা হয়। ওই সংশোধনীর পর সবচেয়ে বেশি বিতর্ক ওঠে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। মূলত এরপর থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কম দেখা যায়। পঞ্চদশ সংশোধনীর পর 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন এমপি নির্বাচিত হন। এ নিয়ে দেশ ও বিদেশে সমালোচনা সৃষ্টি হয়। এক পর্যায়ে 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে 2টি রিট আবেদন করা হয়। শুনানি শেষে একই বছরের 17 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সহ 4টি বিষয়ে রায় দেয় হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি বুধবার শেষ হয়। বৃহস্পতিবার সকালে আপিল বিভাগ রায় দেয়। রিটকারীর আইনজীবীরা জানান, সর্বোচ্চ আদালতের রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরল সংবিধানে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার বিধানগুলো বাতিল হয়েছে, তবে এখানে কিছু টেকনিক্যাল সমস্যা আছে। কারণ হাইকোর্টের রায় সবগুলো বিধান বাতিল হয়নি, কিছু কিছু বিধান আরও বাতিল করা প্রয়োজন ছিল। যেমন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার শপথ নেওয়া সংক্রান্ত বিধান সংবিধানে ফিরে আসেনি। বিচারপতিরা যে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে পারবেন সেই বিষয়ে একটা বিধান ছিল, সেটা ফিরে আসেনি। সংসদ ঠিক করবে, যেমন ধরুন আমাদের অনুচ্ছেদের 4-এর এখানে ছিল ছবির কথা, জাতির পিতার কথা। এই বিষয়টি যেহেতু একটা নীতিগত সিদ্ধান্তের বিষয়, এই জন্য এটি সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু মাঝখানে পরিবর্তন হয়ে সেকুলারিজমের জায়গায় হয়েছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিষয়গুলো কি হবে এটা ঠিক করবে জাতীয় সংসদ। অ্যাটর্নি জেনারেল জানান, এই রায়ের আলোকে সংসদ সংবিধানকে আরও যুগোপযোগী করবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হওয়ার পরে সংসদ যদি মনে করে আগে যে কাঠামোতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল, সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরও রিডিফাইন করবেন, তাহলে সেই ক্ষমতা তো পার্লামেন্টের আছে। সংবিধানের হাইকোর্ট বিভাগের যে রায়টি সুনির্দিষ্ট 4টি বিষয়ের বাইরে বাকি সমস্ত বিষয়গুলো সংসদের উপর ছেড়ে দেওয়া আছে। আমরা মনে করি যে সংসদ তাদের এই পার্লামেন্ট তাদের স্বীয়
বুদ্ধিমত্তায় স্বীয় কার্যক্রমের মাধ্যমে সংবিধানকে যুগোপযোগী করবেন, মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করবেন। সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এর সাংবিধানিক ও রাজনৈতিক প্রভাব আরও স্পষ্ট হবে বলে মনে করছেন আইনজ্ঞরা। সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে পঞ্চদশ সংশোধনী থেকে বাদ দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 2026 সালে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে তা আবার ফিরিয়ে আনা হয়। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখা কেমন হবে তা নির্ধারণ করবে জাতীয় সংসদ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায়ের প্রতিক্রিয়ায় সচিবালয়ে তিনি একথা জানিয়েছেন। বিএনপি এটার জন্য বিগত 16-17 বছর ধরে সংগ্রাম করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা নিরন্তর সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। দেশের রাজনৈতিক ইতিহাসে আলোচিত বিষয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়ার পর আবার আদালতের রায় ফিরেছে এই ব্যবস্থাপনা। কিন্তু সাধারণ মানুষ বিষয়টি নিয়ে কি ভাবছেন তাই উঠে এসেছে আজকের জনতার কথায়। সর্বোচ্চ আদালতের রায়ে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আইনমন্ত্রী জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এ নিয়ে কি বলছেন সাধারণ মানুষ, শুনবো আজকের জনতার কথায়। তত্ত্বাবধায়ক সরকার এসেছে, আমরা সাধুবাদ জানাই এবং এটাকে বহাল রাখুক। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক আন্ডারে হয়, আমরা এই ব্যাপারে আশাবাদী। কে এটাকে পরিচালনা করবে, তাই না, বিষয় আছে। তা আমি আশাবাদী যে আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকার ভালো করবে। গণতান্ত্রিক দেশ হিসেবে চিন্তা ভাবনা করেন, সিভিল রাইটের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে ভোট দেওয়া। যদি ভোট না দিতে পারেন তারপরে সিভিল রাইট কখনো আপনার অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই দেশের সিভিল রাইটটাকে অ্যাপ্লাই করার জন্য ভেরি ইমপ্যাক্ট আপনার সিস্টেম হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা। সরকার আসলে ভালো হয়, কারণ সাধারণ মানুষ এবং গ্রাম অঞ্চল, গ্রাম মহল্লা, পাড়াগাঁয়ে, শহর সকলের জন্য আস্থা ফিরে আসবে। তত্ত্বাবধায়ক সরকার হলে যেমন করে না, বাংলাদেশের নাগরিক সুযোগ সুবিধা পাবে, স্বাধীনভাবে ভোট দিতে পারবে, কোনো ঝামেলা থাকবে না, ভয় থাকবে না। যদি প্রক্রিয়াটা যদি সহজ হয় এবং জনগণের যে মতামত বা ভোট দেওয়ার যে প্রয়োগটা সেটা যদি সঠিকভাবে মূল্যায়ন হয় তাহলে ওয়েলকাম, এটা ভালোই পদ্ধতি, খারাপ না। টানা ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে বিপর্যস্ত হয়ে পড়েছে পার্বত্য অঞ্চল। মৃত্যুর সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে। বিভিন্ন সড়কে পানি উঠে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাপনা বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকাতেই। এদিকে সাজেকে আটকে পড়া 500 পর্যটকের মধ্যে প্রায় 150 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। টানা বৃষ্টিতে বান্দরবনের লামায় পাহাড় ধসে 5 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে আজিজনগর ইউনিয়নে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে ইউনুস নামের এক ব্যক্তি, তার স্ত্রী রেনু আক্তার এবং তাদের 5 বছর বয়সী ছেলে সোলাইমান মারা যায়। পরে একই এলাকায় পৃথক পাহাড় ধসের ঘটনায় আরেকটি পরিবারের 2 জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে 5 জনের মরদেহ উদ্ধার করেন। প্রায় 1 ঘন্টা উদ্ধার কাজের পরবর্তীতে আমরা লাশ বের করতে সক্ষম হই। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি, রাঙামাটি সহ একাধিক সড়কে পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। জেলায় 135টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে পর্যটন কেন্দ্র সাজেকে আটকে পড়া প্রায় 1.5 শতাধিক পর্যটককে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। সকাল 6টা থেকে পানি বাড়তেছে, আমরা এই পর্যন্ত আছি। খাগড়াছড়ি থেকে যে লংগদুর একমাত্র সড়ক পথ, সেটিও পানির নিচে আছে। নম্বর হাদাছড়া পথ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে কক্সবাজারের নিচু এলাকাগুলো। চকরিয়ায় গত রাতে পাহাড় ধসে মৃত্যু হয়েছে 2 শিশুর। রাঙামাটিতে গত কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বন্ধ রয়েছে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়। রাঙামাটির 3টি উপজেলায় 4000-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। এছাড়া বাঘাইছড়ি উপজেলার 11টি গ্রামের 620টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আমাদের বাড়ির সামনে পাহাড় ভেঙে গেছে,
আমাদের আমরা 27টা ফ্যামিলি আছে। এখানে পানির সংকটটা বেশি, খাওয়ার পানি। চলমান পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরির উপর জোর দিয়েছেন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকালে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথাই বলেছেন। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয় অবস্থানে রয়েছে উল্লেখ করে এই অবস্থা থেকে বের হয়ে আসা খুবই জরুরি বলে মন্তব্য করেছেন সরকার প্রধান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার প্রদান করেন। পরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত জাতীয় বৃক্ষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে প্রতিটা এই বনায়ন পশু পাখি বিভিন্ন প্রাণী কীট পতঙ্গের জন্য নিরাপদ বাসস্থান কিংবা প্রয়োজনীয় আহারের যোগান দিতে পারে কিনা এটিও কিন্তু আমাদের চিন্তার মধ্যে থাকার প্রয়োজন। কারণ আমরা অনেক গাছ অনেক কিছু কেটে ফেলার কারণে যেটি হচ্ছে সমস্যা, অনেক পোকামাকড় অনেক কিছু কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটাও পরিবেশের জন্য ক্ষতিকারক। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি, একটা বিভৎস অবস্থা, একটা ভয়াবহ অবস্থা। আপনারা যে কোনো নদীর, আমরা নদীমাতৃক বাংলাদেশ বলতাম, বিভিন্ন নদীকে আমরা দেখতাম। আপনারা নদীগুলোর পাশে যান, খাল বিলের পাশে যান, মনে হচ্ছে যে এই নদীগুলো খাল বিলের মধ্যে দিয়ে এগুলা পানি যাবার জন্য নয়, এগুলা মানুষের পরিত্যক্ত যে বর্জ্য বা মানুষের ব্যবহার যে বর্জ্য সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে এই রাস্তাগুলো বা নদী খাল বিলকে তৈরি করা হয়েছে। পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষ মেলা 2026। এবারের মেলার প্রতিপাদ্য বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। এই মেলার বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026 এবং বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে একটি জলপাই, জারুল ও নিম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এছাড়া মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর উন্মুক্ত করে দেওয়া হয় মেলা প্রাঙ্গণ। এ সময় মেলায় ভিড় করেন নানা বয়সী মানুষ। দেখার জন্য আসছি, যদি পছন্দ হয় নিব, নয়তো আবার পরে আবার ঘুরে দেখবো। মেলাটাও কাছে আছে, দেখে যায় একবারে, বারবার তো আসা হয় না। আর তাছাড়া মেলাতে তো বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়। মানুষকে সচেতন এবং গাছের প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলে জানান মেলায় আগতরা। আর নার্সারি মালিকরা বলছেন, এখন পর্যন্ত মেলায় সব ধরনের গাছের চাহিদা বেশ ভালো। সারা বছরই ওয়েট করি মেলাটা কখন স্টার্ট হবে। যেমন ধরেন 1 তারিখ থেকে হওয়ার কথা ছিল, আমি এসে ঘুরে গেছি যে না 9 তারিখ থেকে হবে। আর আজকে এসেও 2 ঘন্টা অপেক্ষা করেছি, দেখতেও ভালো লাগে। রেয়ার কিছু ফলের গাছ কেনার ইচ্ছে আছে এবং ওগুলো ছাদে লাগানোর। আর আমার একটা জায়গা আছে মুন্সিগঞ্জ, ওখানেও কিছু গাছ লাগানোর ইচ্ছে আছে। শুধু বিক্রি নয়, মেলার মাধ্যমে গাছ রোপণের গুরুত্ব জানতে পারবে সাধারণ মানুষ, এমনটি আশা আয়োজকদের। এবারের মেলায় আমাদের সর্বমোট 120টি স্টল আছে এবং এর মধ্যে হচ্ছে আপনার নার্সারি স্টল আছে, নন নার্সারি স্টল, যাদেরকে আমরা বলি যে নার্সারির উপকরণ বা গাছের যে উপকরণ সামগ্রী থাকে সেই রকম কিছু স্টল আছে। আমাদের টার্গেট হচ্ছে নতুন ইয়াং জেনারেশন থেকে শুরু করে যুব থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে এই গাছের দিকে অ্যাট্রাকশন করা যায়। তারা যখন দেখবে যে এত সুন্দর গাছ, আমি যদি যত্ন করি তাহলে এই গাছটি হবে। প্রতি বছরের মতো এবারও মাসব্যাপী চলবে এই বৃক্ষ মেলা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও অর্জন সংরক্ষণে একটি আইন প্রণয়ন করা প্রয়োজন, যাতে কেউ গণঅভ্যুত্থানকে অবমাননা বা বিকৃত করার সুযোগ না পায়। রাজধানীতে এবি পার্টির আলোচনা সভায় এসব কথাই উঠে এসেছে। এছাড়া বক্তারা আরও বলছেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের যথাযথ মূল্যায়ন এবং বিচার নিশ্চিত করতে রাষ্ট্রকে দৃঢ় অবস্থান নিতে হবে। সম্মানিত অতিথিবৃন্দ, সকালে রাজধানীতে আমার বাংলাদেশ পার্টি এই আলোচনা সভার আয়োজন করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যদের সাথে অংশ নেন শহীদ পরিবারের সদস্যরাও। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দেশের শহীদেরা কেন জীবন দিয়েছিলেন? জীবন দিয়েছিলেন বৈষম্য দূর করার জন্য,
এখন দেখা যাচ্ছে যে সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে শহীদ এবং আহতদের সাথেই। আমার 1400 শহীদ পরিবার আজকে কান্না করছে তাদের শহীদ বাচ্চাদের জন্য। আপনারা কি বিশ্বাস করতে পারছেন? মাত্র 7টা বিচার। কেন আমাদের এই 7টা বিচার কেন হলো? কেন আমাদের সবার বিচার হলো না? জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনো প্রতিফলিত হয়নি উল্লেখ করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান বক্তারা। জুলাইকে মুছে দেওয়া যাবে না, মুছে ফেলে যারা তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে জানাতে হবে। যারা খুন করেছে, হামলা করেছে, গুলি করেছে, শুধু তাদের বিচার নয়, যারা নির্দেশ দিয়েছে, মদত দিয়েছে, তাদেরও বিচার করতে হবে। বাংলাদেশে ফাংশনাল গণ অভ্যুত্থানের পক্ষে সকল রাজনৈতিক দলগুলো মিলে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের প্রশ্ন কি, এবং এটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। অতএব আমরা আশা করব অবিলম্বে আপনার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার ব্যাপারে সংসদে আইন পাশ করবেন, পাশাপাশি বিচারিক প্রক্রিয়াও চলতে থাকবে। জামায়াতে ইসলামীর এক নেতার মন্তব্য প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য রাজনীতিবিদদের দায়িত্বশীল হতে হবে। সারা পৃথিবী বলছে একটা ভালো নির্বাচন হয়েছে, অথচ সেই নির্বাচন, এই সমালোচনাটা এই ধরনের মাঠের একটা মেটো সমালোচনা বলতে চাই না, আমি বলবো আত্মঘাতী সমালোচনা করেছেন জামাতের নেতা। এটা গণতন্ত্রের জন্য, আমাদের নির্বাচনের জন্য যারা আপনারা ভোট দিয়েছেন আপনাদের সবার বিরুদ্ধে এই স্টেটমেন্টে গেছে। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একেবারেই ভালো জিনিস নয়। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে শেখ হাসিনার দেশে আসার কথা উঠলেও তিনি আসতে পারবেন না বলে জানান এই বিএনপি নেতা। উনি মিথ্যা কথা বলছেন, উনি আর আসতে পারছেন না। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের সব প্রস্তুতি প্রায় শেষ। সংগ্রহ করা হয়েছে লাশ বহনকারী রিকশা থেকে শুরু করে শহীদদের রক্তমাখা জামা কাপড় সহ ব্যবহার্য জিনিসপত্র। তৈরি করা হয়েছে শত শত প্রতীকী কবর। তবে এখনও উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। দ্রুত এই জাদুঘর খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এক সময়ের ক্ষমতার কেন্দ্রবিন্দু এই গণভবন এখন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নামে পরিচিত। আন্দোলন সংগ্রামের 2টি বছর অতিবাহিত হয়ে গেলেও এখনও নানা কারণে উদ্বোধন করা সম্ভব হয়নি এই স্মৃতি জাদুঘরটি। সাধারণ মানুষ বলছেন, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অচিরেই যেন সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এই স্মৃতি বিজড়িত জাদুঘরটি। পটুয়াখালীর বাউফলের বাসিন্দা রনি আহাদ 2 বছরের মেয়ে ও স্ত্রীকে নিয়ে রাজধানীতে এসেছেন চিকিৎসা করাতে। ইচ্ছে ছিল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখার, তবে এসে দেখলেন এখনো চালু হয়নি। জাদুঘরটা দেখার জন্য আসছি, 2 বছর হয়ে গেল। জুলাই জাদুঘরটা উদ্বোধন হলে আমরা ভিতরে যাই দেখতে পারতাম, আমাদের ছেলে মেয়ে জানতো যে জুলাই কী ছিল, জুলাই কত ভাইয়ের রক্ত দিছে, আত্মত্যাগের বিনিময়ে জুলাই। যেটা অতি তাড়াতাড়ি আমরা চাই যে এটা উদ্বোধন হোক, আমাদের প্রজন্ম যেন জানতে পারে যে জুলাই কি ছিল। শুধু রনি আহাদ নয়, জাদুঘরটি সপরিবারে দেখতে এসেছেন সৌদি প্রবাসী জহিরুল ইসলাম। তবে ভেতরে ঢুকতে না পারায় আক্ষেপের সুর তার কণ্ঠেও। আমরা তো প্রবাসী ছিলাম, আমরা এই আন্দোলনের সাথে প্রবাসেও জড়িত ছিলাম। জুলাই জাদুঘর চালু হতো, তাই আমরা ফ্যামিলি নিয়ে আসছি, এখন দেখতে পারতে পারি, আবার যেন পরবর্তীতে আইসা দেখতে পারি। জাদুঘরটি শুধু স্মৃতিচারণের স্থান নয়, বরং জুলাই আন্দোলনের ইতিহাস, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে বলে মনে করছে এই প্রজন্মের অনেকে। ছাত্র সমাজ তো অনেক কষ্ট আন্দোলন করে তো বাংলাদেশ স্বাধীন করেছে 2024 সালে। সরকারের কাছে এটাই চাচ্ছি যে সরকার যেন তাড়াতাড়ি জাদুঘরটাকে উন্মুক্ত করে দেয়। কয়েকবার আসছি, ঘুরে গেছি, কিন্তু ভিতরে ঢুকতে পারি নাই। ভাবছি এই মাসে যেহেতু জুলাই আন্দোলন হয়েছে, এই মাসে এটা উদ্বোধন করার কথা, এই মাসে উদ্বোধন না হলে আর কবে হইবে। এই জাদুঘর 5 আগস্টের মধ্যে উদ্বোধন করা না হলে জনগণই নিজেরাই খুলে প্রবেশ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু জান্নাতুন্নেসা ইরাবতীকে ধর্ষণ চেষ্টার পর গলা কেটে হত্যা মামলায় বাবু শেখ নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এই রায় দেন।
বিচার শুরুর 12 কার্যদিবসের মধ্যেই এই মামলার রায় ঘোষণা করল আদালত। নিহত শিশু সীতাকুণ্ডের স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। শিশুটির বাবার সঙ্গে বিরোধের জেরে বাবু শেখ শিশুটিকে হত্যার পরিকল্পনা করে। গত 1 মার্চ শিশুটিকে ফুসলিয়ে পাহাড়ে নিয়ে প্রথমে ধর্ষণ চেষ্টা এবং পরে ছুরি দিয়ে গলা কাটে সে। পরদিন রাত 1:30টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। দর্শক, এবার দেখে নিব দেশের আরও কিছু আলোচিত খবর দীপ্ত সংবাদ সংক্ষেপে। দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। 22 ক্যারেটের প্রতি ভরি পাওয়া যাচ্ছে 2,21,986 টাকায়, যা গত সোমবার ছিল 2,25,289 টাকা, অর্থাৎ প্রতি ভরিতে 3,300 টাকা কমেছে। বিশ্বকাপ ফুটবলে একটি ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে যান এক তরুণ। ম্যাচটিতে পূর্ব পরিকল্পিত জালিয়াতি ও কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলার অভিযোগ তুলে ওই তরুণ 5 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেন। অভিযোগকারী রাকিব সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার রাতে তিনি থানায় লিখিত অভিযোগ নিয়ে উপস্থিত হন। তবে পুলিশ জানিয়েছে এ বিষয়ে তাদের আইনগত এখতিয়ার নেই। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতির শিকার হয়েছেন জাপান প্রবাসী এক দম্পতি। তাদের অভিযোগ, ডাকাতেরা অস্ত্রের মুখে তাদের কাছ থেকে প্রায় 15 ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এই ঘটনায় জাপান যাত্রাও অনিশ্চিত হয়ে পড়েছে পরিবারটির। বুধবার রাত 10:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। উৎপাদন বন্ধ থাকা প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান। তিনি বলেন, বন্ধ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হওয়ার সুযোগ বিশ্বের কোথাও নেই। বৃহস্পতিবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের আলোচনায় তিনি এসব কথা বলেন। পলাতক 3 পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। ওই কর্মকর্তারা হলেন র্যাব 14 এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার মাহমুদুল হাসান এবং জামালপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার বিতু বিশ্বাস। বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বুধবার ট্রাম্পের ভয়াবহ হামলার হুঁশিয়ারির পর রাতভর বন্দর আব্বাস, সিরিক সহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 2 দিনে দেশটির 5টি প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলায় 14 জন নিহত এবং 78 জন আহত হয়েছে। বন্দরনগরী চাবাহারে বিস্ফোরণের পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এদিকে ইরানে হামলার পরই বাহরাইনে সতর্ক সংকেত বাজানো হয়। একই সময়ে কুয়েতের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সেনাবাহিনীর দাবি, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহতের সময় এসব বিস্ফোরণ ঘটেছে। এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর জন্মস্থান মাশহাদ শহরে শিয়া মুসলিমদের ইমাম রেজার মাজারে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে। ইতিমধ্যে ইরাক থেকে উড়োজাহাজে করে তাঁর মরদেহ মাশহাদে আনা হয়েছে। খামেনিকে বিদায় জানাতে ইরাকের নাজাফ এবং কারবালার প্রত্যাশার চেয়ে বেশি জনসমাগমের কারণে যেখানে বুধবার জানাজার মিছিল বিলম্বিত হয়, এই কারণে দাফনের সময় পেছানো হয়। গত শুক্রবার থেকে খামেনির জানাজা এবং দাফন ঘিরে শুরু হয় সপ্তাহব্যাপী শোক অনুষ্ঠান। 1939 সালের 19 এপ্রিল মাশহাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। গত 2 দিন ধরে আবারও ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি এই হামলার ফলে এতদিন ধরে চলা যুদ্ধবন্ধের সকল প্রচেষ্টা ভেস্তে গেছে। সামরিক বা কূটনৈতিক কোনো পথেই অনড় ইরানের কাছ থেকে কিছুই অর্জন করতে পারছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। উল্টো আবারও ইরান যুদ্ধের মধ্যেই আটকে গিয়েছেন এই প্রেসিডেন্ট। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইশরাত সুমা। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান চলাকালীন ইরানে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ওয়াদা ভঙ্গ করা ট্রাম্পের নেশা। আর তাই এই শেষ বিদায় চলাকালীন দক্ষিণ ইরানে ভয়াবহ হামলা চালাচ্ছে ওয়াশিংটন। জবাবে সমান তালে উপসাগরীয় দেশগুলোর মার্কিন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। দুই পক্ষের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ায় যুদ্ধ বন্ধের যে চেষ্টা এতদিন চলছিল সেটি ভেস্তে গেছে।
ফলে আবারও ইরান যুদ্ধের মধ্যেই আটকে গেলেন ট্রাম্প। এই যুদ্ধ থেকে সহজে বের হতে পারছেন না তিনি। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের সামনে আর কোনো বিকল্প খোলা নেই। আবার যেসব পথ খোলা রয়েছে সেগুলো ঝুঁকিপূর্ণ এবং সহিংসতাপূর্ণ। সামরিক বা কূটনৈতিক কোনো পথেই অনড় ইরানের কাছ থেকে ট্রাম্প কিছুই অর্জন করতে পারবেন না। এমনকি হামলা চালিয়ে ইরানকে আলোচনায় আনার যে চেষ্টা সেটাও মাঠে মারা যাবে বলছেন বিশ্লেষকরা। এই যুদ্ধের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নির্ধারণ করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু ইরান এ বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখন সামান্য পিছু হটলেও ইরান সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগাবে, অর্থাৎ উভয় সংকটে ট্রাম্প নিজেই। যুক্তরাষ্ট্রের নভেম্বরে অন্তর্বর্তী নির্বাচনও ট্রাম্পের জন্য বেশ বড় চিন্তার কারণ এই নির্বাচনের আগেই যুদ্ধ পুরোপুরি বন্ধের জন্য বেশ চাপের মুখে পড়েছেন তিনি। এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, ট্রাম্পের জনপ্রিয়তাও অনেক কমে গেছে। আবার যদি জ্বালানি তেলের দাম অনেক বেড়ে যায় তবে ভোটাররা রিপাবলিকান পার্টির বিপক্ষে চলে যেতে পারেন। এই যুদ্ধের শুরু থেকেই ইরানের বিপক্ষে বিশাল সামরিক সাফল্যের দাবি করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, আবার একই দাবি করছে তেহরানও। তবে কোনো সমাধান ছাড়া পিছু হটলে বিশ্বের পাশাপাশি নিজ দেশেও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে ট্রাম্পের। বিশ্লেষকরা বলছেন কোনো স্থায়ী ও শক্তিশালী চুক্তি ছাড়া সরাসরি এবং তাৎক্ষণিকভাবে এই যুদ্ধ থেকে বের হওয়া ট্রাম্পের জন্য এক প্রকার অসম্ভব। তাই পরিস্থিতি সম্পূর্ণ শান্ত না হওয়া পর্যন্ত তাকে এই সংঘাত বা টানাপোড়েনের মধ্যে দিয়ে পথ চলতে হবে। দর্শক, এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। মাত্র একদিন বিরতি শেষে আবারও শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের জমজমাট লড়াই। আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে রাত 2টায় ফ্রান্স মুখোমুখি হবে 2022 আসরের সেমিফাইনালিস্ট মরক্কোর। গেল বিশ্বকাপে আন্ডারডগ তকমা নিয়ে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। সেইবার ফ্রান্সের কাছে হেরে তাদের বিদায় নিতে হয়। সেই চেনা প্রতিপক্ষের সাথে আরেকবার বিশ্বকাপে মুখোমুখি হবে দলটি, যদিও এবারের লড়াইটা কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচটি মরক্কোর জন্য প্রতিশোধেরও। অন্যদিকে উত্তর আমেরিকা বিশ্বকাপ অভিযানে এ পর্যন্ত আক্রমণ ভাগের শক্তি, ধৈর্য ও মানসিক শক্তির পরীক্ষা দিয়েছে ফরাসিরা। তবে এবার আসল পরীক্ষায় বসতে যাচ্ছে দিদিয়ে দেশমের শিষ্যরা, কেননা তাদেরকে নিশ্চিত চ্যালেঞ্জ জানাবে আফ্রিকান সিংহের দল। দারুণ ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পের দলে রয়েছে উদ্বেগও। ইনজুরি নয়, কার্ড সমস্যা। দলের প্রধান 3 তারকা ব্র্যাডলি ও মানকুনে মাইকেল অলিজে দেখেছেন একটি করে হলুদ কার্ড। মরক্কোর বিপক্ষে ম্যাচে তারা যদি পুনরায় হলুদ কার্ড দেখেন তবে সেমিফাইনালে নিষিদ্ধ হবেন। বিশেষ করে উইঙ্গার অলিজের কার্ড পাওয়ার ঝুঁকি ফরাসি শিবিরে বড় চিন্তার কারণ। পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরমেন্সে ফ্রান্স এগিয়ে থাকলেও মরক্কোর রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ ও বড় ম্যাচে লড়াই করার মানসিকতা ফরাসিদের জন্য বিরাট চাপের বিষয়। মরক্কোর মতো টেকনিক্যালি দক্ষ, শারীরিক সক্ষমতাপূর্ণ ও আত্মবিশ্বাসী দলের মুখোমুখি ফ্রান্স হয়নি এখনো। ম্যাচটি শুরুর আগেই মাঠের বাইরে রেফারি নিয়ে তীব্র বিতর্কের ঝড় উঠেছে। ফ্রান্স ও মরক্কোর মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে এমন এক রেফারি প্যানেল নিয়োগ দেওয়া হয়েছে 96টি ম্যাচেও দেখা যায়নি। এই প্রথম কোনো ম্যাচে অনফিল্ড ও অফফিল্ড মিলিয়ে 5 অফিসিয়াল, সবাই একই দেশ আর্জেন্টিনার। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের রায় আপিল বিভাগে বহাল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন, জানালেন আইনমন্ত্রী। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। ভারী বৃষ্টিতে পাহাড় ধসে বিপর্যস্ত পার্বত্য অঞ্চল, বান্দরবান এবং কক্সবাজারে 7 জনের প্রাণহানি। সাজেকে আটকে পড়া 150 পর্যটককে উদ্ধার করেছে প্রশাসন। ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মাসব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধনের পর ঘুরে দেখেছেন সরকার প্রধান।
আমরা অনেক গাছ অনেক কিছু কেটে ফেলার কারণে যেটি হচ্ছে সমস্যা, অনেক পোকামাকড় অনেক কিছু কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটাও পরিবেশের জন্য ক্ষতিকারক। জুলাইয়ের অর্জন সংরক্ষণে আইন করা প্রয়োজন। রাজধানীতে আলোচনা সভায় বললেন বক্তারা। নিহতদের মূল্যায়ন ও বিচার নিশ্চিত করার দাবি। আমাদের এই 7টা বিচার কেন হলো? কেন আমাদের সবার বিচার হলো না? ইমাম রেজার মাজারে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। শেষ বিদায় জানাতে মাশহাদ শহরে লাখো মানুষ। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।